নমস্কার, দেখছেন জেলার সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সিএ আতঙ্কে আত্মহত্যা। নেতাজি সুভাষনগরে আত্মহত্যা 31 বছরের যুবকের। মৃতের নাম দেবাশিস সেনগুপ্ত। সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে ভুগছিলেন যুবক। নেতাজি সুভাষনগরে মামাবাড়ি থেকে দেবাশিসের দেহ উদ্ধার হয়। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে অভিযোগপত্র এবং একটি ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। রক্তের খেলায় মেতেছে মোদী সরকার, কোনো কিছুতেই থামবে না তো বিরোধীদের। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, ওই যুবকের পরিবারের লোকজন তারা কি বলছেন এ ব্যাপারে? দেখো, তাদের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, যেদিন থেকে সিএ লাগু হয়েছে সেদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন এই 31 বছরের তরুণ যুবক, এবং তারপর থেকে তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন, তিনি আত্মহত্যা করার প্রথমে চেষ্টা করেন এবং তারপরে তাকে একটি সোনারপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে সিএ এর কারণেই তিনি আত্মহত্যা করেছেন। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরপরে কিভাবে শান্তি হবে, মানুষের জীবন নিয়ে তারা ছেলে খেলা করছেন এবং যেভাবে ঘুরপথে এনআরসি-কে চালু করছেন তার ফলেই কিন্তু মানসিক অবসাদে বহু মানুষ রাজ্যের ভুগছেন এবং দেশের বিভিন্ন মানুষ কিন্তু এর ফলে মানসিক অবসাদে ভুগছেন এবং তার ফলে এই দেবাশিস সেনগুপ্ত 31 বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে। দেবজ্যোতি, একটা বিষয় একটু জানতে চাইবো, পরিষ্কার হতে চাইবো যে এই যে দেবাশিস, তিনি কি এ দেশেই জন্মগ্রহণ করেছিলেন নাকি তিনি অন্য কোনো দেশ থেকে এসেছেন, সে ব্যাপারে কি জানা যাচ্ছে? দেখো, যেটুকু তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে যে তার বাবা তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং তিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন, এখানেই তার তিনি ভোট দিতেন এবং এখানেই তার ভোটের পরিচয়পত্র এবং আধার কার্ড রয়েছে। তারপরেও কিন্তু পিতৃ পরিচয় এবং তার পিতৃ পরিচয় নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের কাছেও গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে বেশ কিছু সদুত্তর না পাওয়ার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং তারপরেই তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয় মানুষও যেমন জানাচ্ছেন তেমনি কারণ তার পরিবারের পক্ষ থেকেও জানানো হচ্ছে। দেবজ্যোতি, থাকো তুমি আমাদের সঙ্গে। এক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শোনাবো। সিএ এবং এনআরসি এই দুটি আইনই শুধুমাত্র বেআইনিভাবে প্রবর্তন করার প্রচেষ্টা করা হচ্ছে তাই নয়, এটা অগণতান্ত্রিক এবং জনমানসে এর বিরূপ প্রতিক্রিয়া হবে, আতঙ্ক ছড়াবে। আমাদের চিন্তা যে অমূলক নয় এটা প্রমাণ হয়ে গেল। আজ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল কলকাতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি এগুলো দেখছেন? আপনি কি থামবেন না? চলতেই থাকবেন? রক্ত পিপাসার কি শেষ হবে না কখনো? একবার বিবেকের মুখে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। আপনার কাছে আমাদের বিনীত আবেদন। এ নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। সিএ নিয়ে যারা অহেতুক আতঙ্ক তৈরি করে বেড়াচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত, আর আগামী দিন সেটাই হবে। তার কারণ কোনো আত্মহত্যার কোনো সমস্ত কারণই নেই। কারণ যার 14 সালে যারা এখানে এসছে, 14 সালের পর তাদের নথির ব্যাপার আছে। অথচ যে 14 সালে এসছে তার নথি থাকবেই থাকবে, অন্য নথি না থাকার কোনো কারণই নেই। অন্য কোন প্রেমপাতি ভালোবাসা করে আত্মহত্যা করলে সেটা যদি চলে যাবে সিএ, এই জাতীয় নোংরা রাজনীতির আমরা চরম বিরুদ্ধে। ডিজির পর এবার ডিএম, 4 জেলার জেলা শাসককে সরালো নির্বাচন কমিশন। আরও 3 রাজ্য জেলা শাসককে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের বক্তব্য, আইপিএস এবং আইএস পদমর্যাদার না হলে তাকে নির্বাচনের কাজে যুক্ত করা যাবে না। ভোট ঘোষণার পর ফের প্রশাসনে বদলি। এর আগে রাজ্যের ডিজি রাজীব কুমারকে সরানো হয়,
এবার 4 জেলা শাসককে সরালো নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও বীরভূম এই 4 জেলার জেলা শাসককে অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজরাট, পাঞ্জাব ও ওড়িশার কয়েকটি জেলার ডিএম এবং এসপিকেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে। 4 জেলার ডিএম বদল: পূর্ণেন্দু মাঝি, বীরভূম; সুনীল আগরওয়াল, ঝাড়গ্রাম; তনভীর আফজল, পূর্ব মেদিনীপুর; বিধানচন্দ্র রায়, পূর্ব বর্ধমান। কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট ওই 4 জেলার জেলা শাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন, তারা WBCS আধিকারিক। পুলিশ সুপারদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। আইপিএস পদমর্যাদার না হলে তাদেরও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে নির্বাচন পরিচালনার কাজে এদের যুক্ত রাখা যাবে না। এতই যদি কনফিডেন্ট, এইসব বদলি টদলি করার দরকারটা কি হচ্ছে? বারে বারে বদলি যাই করুক না কেন তাতে কিছু যায় আসবে না, কিন্তু এই সব কাজগুলোই বুঝিয়ে দেয় যে আসলে বেঙ্গল হচ্ছে একটা টার্গেট, এখান থেকে সরিয়ে দাও, অফিসার সরিয়ে দাও। তো আমরা বলতে চাই যে ইলেকশন কমিশন নিশ্চয়ই ভেবে দেখবেন, টার্গেট করে কোনো কিছু করা যাবে না বাংলায়। ঠিকই করেছে। গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থা, গণতন্ত্রের কথা তো মুখে বললে হবে না। গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থা ফুল প্রুফ করতে হলে মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে গেলে যা যা করা উচিত ইসি শুড ডু দ্যাট অ্যান্ড ডুইং দ্যাট। নির্বাচন কমিশন এইভাবেই হয়তো নির্বাচনের নিরপেক্ষতা স্থির করতে চাইছেন, কিন্তু এত আইএএস অফিসার বা আইপিএস অফিসার কি আছে এই রাজ্যে তা তো আমার জানা নেই। বহু রাজ্যে হয়তো নেই, সেজন্য অনেক ক্ষেত্রে তো অসুবিধা হয়ে যাবে। নির্বাচন কমিশনকে সেটা তো ভাবনা চিন্তা করতে হবে। বিধানচন্দ্র রায় 1 মাস 20 দিন হলো পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে রয়েছেন। 1 সপ্তাহ আগে পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে নিযুক্ত হন মুক্তা আর্য। তিনি এখনো দায়িত্ব গ্রহণ করেনি। নির্বাচন কমিশন সেই নাম প্রত্যাহার করে ফের নতুন জেলা শাসক নিয়োগ করছে পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তনভীর আফজল ফোনে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্যাডার পোস্ট মানে ডিএম এর পোস্ট হচ্ছে শুধু আইএস দের জন্য আর কি। আইএস ছাড়া বিসিএস রা থাকলে ইলেকশনের সময় নাকি ওটা লেভেল প্লেইং ফিল্ড হয় না। দেখুন এই ভাষাগুলি তো লেখা আছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। সেই আবহেই রাজ্য পুলিশের ডিজি ও বিভিন্ন জেলার জেলা শাসকদের বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। কোচবিহারের ভেটাগুড়িতে ধুন্ধুমার। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, কোচবিহারের ভেটাগুড়িতে ধুন্ধুমার। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। মাত্র কয়েকদিন আগেই নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে যে বচসা বাদানুবাদ সংঘর্ষের ঘটনা ঘটে তাদের কর্মী সমর্থকদের মধ্যে, তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। আর এবার ভেটাগুড়িতে সেখানে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রথম দফার নির্বাচন রয়েছে এ রাজ্যে কোচবিহারে 19শে এপ্রিল, এবং সেই নির্বাচনের আগে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে উত্তরবঙ্গের মাটি। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভোট রয়েছে প্রথম দফার। করতে গেলে যেন আমাদের লোকেরা ওদের অ্যালাউ না করে, এই বার্তাটাই আমাকে দিতে হবে, আর কিছু না। এবার আপনারা আমাদের না হয় কর্মসূচি আছে ওদের। এখন প্রতিনিধি রবিউল হোসেন রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রবিউল, বিজেপি কর্মী সমর্থকদের এই যে বিক্ষোভ সেটা কি এখনো চলছে? কি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা? দেখো, দলীয় প্রার্থীর সমর্থনে আজ ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের রুইয়েরকুটি এলাকায় প্রচারে যান মন্ত্রী উদয়ন গুহ। আর যে সময় মন্ত্রী এলাকায় প্রচার করছিলেন ঠিক সেই সময় একেবারেই বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপির দাবি, মন্ত্রী উদয়ন গুহ স্থানীয় লোকদের না নিয়ে এসে বাইরের থেকে বহিরাগত কিছু লোকদেরকে নিয়ে এসে এলাকায় ঢুকে অশান্তি করার চেষ্টা করছে, আর সেই জন্যই তারা সমবেত হয়ে বিক্ষোভ করেন। কিন্তু সেই বিক্ষোভের মাত্রা এতটাই চরমে এসে পৌঁছায়, একেবারেই 50 মিটার দূরত্বের মধ্যে একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে দাঁড়িয়ে থাকেন মন্ত্রী উদয়ন গুহ, অপরদিকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে দেখে স্লোগানিং, পাল্টা স্লোগানিং এবং লাঠিসোঁটা হাতে উভয়ে দাঁড়িয়ে থাকেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেখানে পৌঁছে যান জেলাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি
জয়দীপ মোদক এবং স্পেশাল ইলেকশনের ডিউটিতে আসা দিনাটা থানার প্রাক্তন আইসি সুরজ থাপা এবং তাদের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করে এবং ক্রমশই যত সময় ঘনিয়ে যায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি কর্মীদের একেবারেই তার সংখ্যা আরো বাড়তে থাকে এবং একসময় তারা মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস কর্মী যারা রয়েছেন তারা আসার যে পথ সেই পথটা অবরুদ্ধ করে, মন্ত্রীকে আসতে দেবে না, মন্ত্রী যারা কর্মী সমর্থক তাদেরকে আসতে দেবে না, এমনটাই তারা দাবি করে। তাদের একটাই দাবি যে মন্ত্রী এবং তার কর্মী সমর্থকরা বাইরের থেকে লোক নিয়ে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে, এলাকা উত্তপ্ত করেছে। শেষ মুহূর্তে এই এসডিপি এবং আইসির নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী একেবারে স্পট করে মন্ত্রীকে স্পট করে সেখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হেঁটে নিয়ে আসে, তারপর কিন্তু সেখান থেকে মন্ত্রীকে বের করে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কিছুটা হলে পরিস্থিতি শান্ত রয়েছে, পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকা, তারপরেও কিন্তু একেবারে বলতে গেলে সামনাসামনি মন্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ একেবারে ওই মুহূর্তের মধ্যে কিন্তু এলাকা উত্তেজিত হয়ে উঠেছিল। ধন্যবাদ রবিউল। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে কোচবিহারের ভেটাগুড়িতে, সেখানে উত্তেজনা দেখা দেয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রচারে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে? মমতা বালা ঠাকুরের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। ইনকাম ট্যাক্সকে মামলায় যুক্ত করার নির্দেশ আদালতের। তবে আদালত মনে করছে প্যান কার্ডের অপব্যবহার হয়েছে, তাই পুলিশ তদন্ত করবে। 1 এপ্রিল পরবর্তী শুনানি। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না, আইটিকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের, পুলিশকে তদন্তের নির্দেশ। 1 এপ্রিল পরবর্তী শুনানি। মতুয়া মহাসংঘের দায়িত্ব কার হাতে? সিএএ নিয়ে বিতর্কের মাঝে আদালতে শান্তনু ঠাকুর। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে আবেদন করেন শান্তনু ঠাকুর। উল্লেখ্য, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে মতুয়া সম্প্রদায়ের ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ সঙ্গে সঙ্গে সিল করে দেয়। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার মমতা বালা ঠাকুরের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেই জানায় আদালত। ইনকাম ট্যাক্সকে মামলায় যুক্ত করার নির্দেশ আদালতের। তবে আদালত মনে করছে প্যান কার্ডের অপব্যবহার হয়েছে, তাই পুলিশ তদন্ত করবে। 1 এপ্রিল পরবর্তী শুনানি। বড়মার মৃত্যুর পর শান্তনু ঠাকুর কোনোভাবেই সংঘাতিপতি নন বলেই জানিয়েছেন মমতা বালার আইনজীবী সোমেন চট্টোপাধ্যায়। অন্য কেউ প্যান কার্ড ব্যবহার করে সংঘের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে বলে জানান তিনি। ম্যাটার আমি কোনো ওই ব্যাপারে মন্তব্য করতে চাই না, তবে যেটা হয়েছে, যা হয়েছে সেটা সময় হলে আপনারা প্রমাণ পাবেন কে অ্যাকচুয়ালি কার পৈতৃক সম্পত্তি ঠাকুরবাড়ি। সম্পত্তি বলতে এরকম বলছি না যে ব্যক্তিগত কিছু নয়, তবে কাদের অধিকার, কে এসে জুড়ে বসেছে কবে, ঠিক আছে, তার আগে সে কোথায় ছিল, সেগুলো সব প্রমাণ হবে। বংশ পরস্পরের ব্যাপার, হিন্দু মাইথোলজি হিসেবে বংশ পরস্পরের ব্যাপার। ডিসেন্ডেন্ট ক্যান বি অনলি সংঘাধিপতি। এখানে এর কোনো ডেফিনেশন হবে না যে ব্যাখ্যা করে কিভাবে বলবো। এটা একটা ফিলিং, এটা একটা আবেগ। আমাদের কাছে যে ডকুমেন্টস আছে আমরা সকল ডকুমেন্টস সেখানে জমা করেছি। আমাদের মিথ্যেকে নিয়ে আমরা কখনো লড়াই করি না। আমরা জানি আইনকে সম্মান করি, সততার দিকে আইন থাকবে। 2019 সালে মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মার মৃত্যু হয়। তারপরেই মতুয়া মহাসংঘের প্রধান কে হবেন তা নিয়ে টানাপোড়েন শুরু হয়। সারা ভারত মতুয়া মহাসংঘের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা দফায় দফায় বৈঠক করেন। শেষে মহাসংঘের সভাপতি নন্দদুলাল মহন্ত ঘোষণা করেন, আপাতত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলাবেন পুত্রবধূ মমতা বালা ঠাকুর। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন শান্তনু ঠাকুর। তিনি বড়মার ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে। তিনিও পরে আনুষ্ঠানিকভাবে মতুয়া মহাসংঘের প্রধান হিসেবে অমলা ঠাকুরের নাম ঘোষণা করেন। প্রসঙ্গত, রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরেই দ্বিধা বিভক্ত মতুয়া ঠাকুরবাড়ি এবং মতুয়া মহাসংঘ। মতুয়া মহাসংঘের দায়িত্ব এবার কার হাতে থাকবে তা বলবে সময়। কলকাতা টিভি। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।
নিউজ।